আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ, এই নিয়ে ছোট একটা আলোচনা। রাজনীতি কি? রাজনীতি সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিভিন্নভাবে দেওয়া হয়েছে। তবে সহজভাবে যদি বলি তাহলে রাষ্ট্র পরিচালনার যে নীতি সেটি হচ্ছে রাজনীতি। সেটা যে কোনো ধরনের হতে পারে। একটা রাষ্ট্র বিভিন্নভাবে পরিচালিত হতে পারে। রাজতন্ত্রের মাধ্যমে হতে পারে, একনায়কতন্ত্রের মাধ্যমে হতে পারে, সমাজতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে হতে পারে, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে হতে পারে, ধর্মীয় বা ইসলামিক শাসনের মতো করে হতে পারে। যেভাবে হোক না কেন, সেই রাষ্ট্র পরিচালনার সাথে যে নীতি যুক্ত থাকে এবং সেই নীতিতে যারা কাজ করে থাকেন তারাই হচ্ছে রাজনীতিবিদ, এবং সেই নীতিটা হচ্ছে রাজনীতি। আমরা প্রায় সময় বামপন্থী, ডানপন্থী বলে থাকি। বামপন্থী বলতে আমরা আসলে সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, যারা আসলে কমিউনিজম বা সমাজতন্ত্রে বিশ্বাসী, সেই ধরনের রাজনীতিবিদদের বুঝি। আর ডানপন্থী বলতে আমরা আসলে ধর্মীয় বা কট্টরপন্থী যে সকল রাজনীতি দল আছে সেগুলোকে বুঝি। বাংলাদেশের রাজনীতি ইতিহাস খুবই প্রাচীন এবং খুবই গুরুত্বপূর্ণ এবং রহস্যময়। স্বাধীন বাংলার রাজনীতির ইতিহাস জানতে হলে আমাদের আসলে জানতে হবে যে একটা উপমহাদেশ স্বাধীন হওয়ার প্রেক্ষাপটটা। একটা সময় ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এই তিনটি রাষ্ট্রই ইংরেজদের উপনিবেশ বা কলোনি ছিল। তারা এই রাষ্ট্রটাকে পরিচালনা করতে নিজেদের মতো করে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করতো। ডিভাইড অ্যান্ড রুলটা কি? ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে এই যে জাতিকে তারা শাসন করছে, এই জাতি কোনোভাবে যেন ইউনাইটেড বা একত্রিত হতে না পারে, তাদের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন করতে না পারে, তাই তারা মুসলিম হিন্দুর মধ্যে বিভাজন তৈরি করে রাখত, উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে বিভাজন তৈরি করে রাখত, শিক্ষিত অশিক্ষিতর মধ্যে বিভাজন তৈরি করে রাখত, ধনী গরিবের মধ্যে বিভাজন তৈরি করে রাখত। এর ফলে যা হতো তা হচ্ছে তাদের অল্প কিছু সংখ্যক ইংরেজরা খুব সহজেই এই উপমহাদেশ শাসন করতে পেরেছে, আর তাদেরকে সে ধরনের কোনো রকম প্রতিবন্ধকতা ফেস করতে হয়নি। যদিও পলাশী যুদ্ধের পর থেকে প্রতি সময় যখনই মানুষ সুযোগ পেয়েছে তখনই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার হয়ে উঠেছে। সিপাহি বিদ্রোহ থেকে শুরু করে ভগৎ সিং, তারপর আরও অনেক নেতারা আন্দোলনে করেছেন ব্রিটিশদের বিতাড়িত করার জন্য। তবে ব্রিটিশদের বিতাড়িত করার পিছনে যে দুটি রাজনৈতিক দলের গুরুত্ব খুব সবচেয়ে বেশি ছিল সেটা হচ্ছে কংগ্রেস আর মুসলিম লীগ। এই যে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল, হিন্দু মুসলিমদের আলাদা করে আলাদাভাবে শাসন করা এবং হিন্দুদেরকে বোঝানো যে মুসলিমরা তাদের শত্রু, মুসলিমদেরকে বোঝানো যে হিন্দুরা তাদের শত্রু, এই পলিসির কারণেই কংগ্রেস একটা রাজনৈতিক দল ছিল যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান দল ছিল। সেটা ভেঙে মুসলিমরা মুসলিম লীগ নামে আরেকটা দল প্রতিষ্ঠা করে এবং সেটাও একই সাথে কংগ্রেসের সাথে তাল মিলিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাজ করতে থাকে। দীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশরা আমাদের শাসন করার পর একটা সময় আসে যখন আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাই, সেটা 1947 সাল। তবে ব্রিটিশদের এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির কারণে যা হয় সেটা হচ্ছে তখন আমরা একটি দেশের পরিবর্তে দুটি দেশ পাই। এক হচ্ছে মুসলিমদের পাকিস্তান আর হিন্দুদের ইন্ডিয়া বা ভারত। দুটোই ইন্ডিয়া বা ভারত দুটোই হচ্ছে তাদের সাংবিধানিক নাম রাষ্ট্রের। ভারত একটা হলেও যে পাকিস্তান হয় সেটাকে আবার দুভাগে বিভক্ত করা হয়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান।
পশ্চিম পাকিস্তান হচ্ছে মূল পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান হচ্ছে বর্তমানে বাংলাদেশ। যখন এই দেশ ভাগ হয় 47 সালে, তখন আমরা অনেকেই হাত ছেড়ে বাঁচি। অনেক রাজনীতিবিদ নেতারা ছিলেন যারা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছেন, যাদেরকে ইতিহাস মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু আমাদের ইতিহাস তাদেরকে সেভাবে মূল্যায়ন করেননি। তারপর শুরু হয় নতুন এক প্রেক্ষাপট। এই যে পাকিস্তান তৈরি হয়, এই পাকিস্তান তৈরি হওয়ার পিছনে মূল ভূমিকা ছিল মোহাম্মদ আলী জিন্নাহর। তিনি একসময় আমাদের কাছে হিরো ছিলেন, নায়ক ছিলেন। তিনি হয়তো আমাদের রাজনীতির একটা আইডল হতে পারতেন, তবে তিনি এটা ভুল করে ফেলেন। সেটা হচ্ছে তিনি প্রথমবার এই পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশ সফরে এসে ঢাকা ভার্সিটিতে একটা সেমিনারের মধ্যে ঘোষণা করে ফেলেন যে উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। আর এই কারণেই প্রথমবার বাঙালিরা বুঝতে পারে যে বাঙালিরা সংখ্যা বেশি হলেও তারা পাকিস্তানিদের দ্বারা শোষিত হবে এবং একটা বৈষম্যের শিকার হবে। বৈষম্য এমন একটা জিনিস যেটা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে। ফলে যেটা হয় সেটা হচ্ছে একটা আন্দোলনের জন্ম হয়, ভাষা আন্দোলন, 1952 ভাষা আন্দোলন। এর মধ্য দিয়ে প্রকাশ পায় যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, সেটা দিনকে দিন বাড়তে থাকে এবং পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানের মতো করে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হতে শুরু করে। যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলিম লীগ ছিল, সেই মুসলিম লীগ থেকেই কিছু নেতা, যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্যার, মৌলানা ভাসানী স্যার, শামসুল হক, শেখ মুজিবুর রহমানের মতো বিশেষ নেতাগণ বের হয়ে আওয়ামী মুসলিম লীগ নামে নতুন একটি দল প্রতিষ্ঠা করেন 1949 সালে 3রা জুন। এটা উদ্দেশ্য ছিল যে তৎকালীন পূর্ব পাকিস্তান মানে বর্তমান বাংলাদেশের জনগণের হয়ে রাজনীতি করা এবং তাদের জনতার ন্যায্য অধিকার আদায় করা এবং পূর্ব পাকিস্তানে পূর্ব পশ্চিম উভয় পাকিস্তানে সম অধিকার প্রতিষ্ঠা করা এবং কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতিতে অংশগ্রহণ করা, যার মূল নেতৃত্বে ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্যার, মৌলানা ভাসানী স্যার। পাশাপাশি ইয়ং লিডারদের মধ্যে ছিলেন শামসুল হক, মুজিবুর রহমান সহ অন্যান্য, খন্দকার মোস্তাকের মতো অন্যান্য নেতাগণ। তৎকালীন সময়ে রাজনীতিতে সকল শ্রেণীর কন্ট্রিবিউশন ছিল, মানে সকল শ্রেণীর, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত এবং সকল পেশার মানুষেরই কিছু না কিছু কন্ট্রিবিউশন রাজনীতিতে ছিল। কিন্তু রাজনৈতিক নেতা হতে হলে যেটা হতে হতো সেটা হচ্ছে এলিট শ্রেণীর হতে হতো, মানে আর্থিকভাবে সচ্ছল এবং সম্ভ্রান্ত পরিবারের হতে হতো। এর পিছনে একটা কারণ ছিল। কারণটা ছিল এই যে তৎকালীন সময়ে রাজনীতির সংজ্ঞাটা ছিল একরকম। তৎকালীন সময় রাজনীতি মানেই ছিল যে মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবার জন্য, দেশের জন্য নিজের অর্থ ব্যয় করে, নিজের শ্রম দিয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাওয়া। যেহেতু রাজনীতি কোনো ব্যবসা না বা রাজনীতি কোনো চাকরি না, তাই সেখান থেকে ইনকাম তো হওয়া পসিবল না। যদিও রাজনৈতিক দল পরিচালিত হওয়ার জন্য কিছু ফান্ড কালেকশন করা হয় সবসময়, সেটা অতীতে করা হতো, বর্তমানে করা হয়, বাট প্রতিটা রাজনৈতিক ব্যক্তির পরিবার চালানোর মতো তো বেতন তারা রাজনৈতিক দল থেকে পান না। তাই তৎকালীন সময়ে যে সম্ভ্রান্ত পরিবারগুলো ছিল তারা রাজনীতিতে উচ্চতর স্থানগুলো পেতেন এবং তারাই নেতৃত্ব দিতেন। যদিও বলে নিচ্ছি যে সকল শ্রেণীর মানুষেরই কন্ট্রিবিউশন বা
সমন্বয় এই রাজনীতির মধ্যে ছিল। 1955 সালে এই সাম্প্রদায়িকতা থেকে বের হয়ে আসতে যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম নামটা বাদ দেওয়া হয় এবং আওয়ামী লীগ তার নতুন রাজনৈতিক পরিচয় আত্মপ্রকাশ করে। এবং সেই সময় পাকিস্তানের বিরুদ্ধে বর্তমান বাংলাদেশের মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে তারা বৈষম্যের শিকার হয়েছে আগে, হচ্ছে এবং ফিউচারে হবে যদি না তারা আন্দোলন করে এবং রুখে না দাঁড়ায়, তাদের দাবি তারা আদায় না করে নেয়। তার ফলে দিনকে দিন এমন পরিস্থিতি তৈরি হতে শুরু করে যে পাকিস্তান দুভাগে বিভক্ত হওয়ার পথে এগিয়ে যেতে শুরু করে। 1970-এর নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগ প্রথমবার নৌকা মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিপুল ভোটে জয়লাভ করে। উভয় পাকিস্তানে, কিন্তু আওয়ামী লীগের জয় লাভ করা সত্ত্বেও তৎকালীন পাকিস্তান সরকার চায়নি আওয়ামী লীগকে ক্ষমতা দিতে। তারা চেয়েছিল তারা পশ্চিম পাকিস্তানে যারা তারাই প্রকৃত পাকিস্তানি এবং বাংলাদেশের মানুষদেরকে তারা সেকেন্ড ক্লাস সিটিজেন মানে দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসেবে গণ্য করত এবং সে কারণে তারা কখনো চায়নি যে তাদের দেশের প্রধানমন্ত্রী এই ধরনের এই রাজ্য থেকে বা এই অংশ থেকে উঠে আসুক। তখন সকল শ্রেণীর মানুষের কাছে বৈষম্যটা খুব ভালোভাবে প্রকাশ পায়। 1970-এর নির্বাচনের পরে যখন মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়ে যায় যে কোনোভাবেই পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান তার মৌলিক অধিকার দিবে না, তখন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তান 1971 সালে চূড়ান্ত আন্দোলনের সিদ্ধান্ত নেয় এবং তৎকালীন পশ্চিম পাকিস্তান সেই আন্দোলনকে দমন করার জন্য অপারেশন সার্চ লাইট 1971 সালে 25শে মার্চ জারি করে, যার মাধ্যমে অসংখ্য বাঙালিকে এক রাতেই হত্যা করা হয়। আর যার ফলন হয় যে বাঙালিদের পিঠ দেয়ালে ঠেকে যায়, তাদের মুক্তির জন্য যুদ্ধ ব্যতীত অন্য কোনো রাস্তা আর খোলা ছিল না। এবং তৎকালীন সময় পাকিস্তান আর্মিতে যারা ছিলেন বাঙালি অফিসাররা তারাও একে একে বিদ্রোহ করে বাংলাদেশে মুক্তিবাহিনীতে অংশগ্রহণ করেন এবং সশস্ত্র যুদ্ধের মাধ্যমে 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয় 9 মাসের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এবং এই যুদ্ধে অসংখ্য রাজনৈতিক নেতার সরাসরি ভূমিকা ছিল, পরোক্ষ ভূমিকা ছিল। অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছেন, 11 সেক্টর কমান্ডার সহ আমাদের দেশের তৎকালীন সেনানায়ক সরওয়ার্দী সহ জিয়াউর রহমান, খালেদ মোশাররফ সব অনেক বীর যোদ্ধা সেই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং 1971 সালের 16 ডিসেম্বর বাঙালিরা বিজয় লাভ করে। হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে সেই যুদ্ধে ভারত আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করেছে, তবে এর পিছনে ভারতেরও পর্যাপ্ত পরিমাণ কারণ ছিল। নিজেদের বেনিফিট বা নিজেদের লাভটা বাঙালিদের চেয়ে বেশি ছিল ভারতের। 1972 সালে 10 জানুয়ারি পাকিস্তানের জেলখানা থেকে মুক্ত হয়ে শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসেন। বলা বাহুল্য যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 17 এপ্রিল একটা অস্থায়ী সরকার গঠিত হয়, যে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি নির্ধারণ করা হয় শেখ মুজিবুর রহমানকে এবং প্রধানমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ এবং 4 নেতা বিভিন্ন পদে নিযুক্ত হন
খন্দকার মোস্তাককে পররাষ্ট্রমন্ত্রী করে একটা অস্থায়ী সরকার গঠন করা হয়, যে অস্থায়ী সরকার পুরো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন। শেখ মুজিবুর রহমান তৎকালীন সময় জেলখানায় কারারুদ্ধ ছিলেন পাকিস্তানের। তার অবর্তমানে তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, তিনি এই রাজনীতি বা এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে গেছেন এবং তাদের জেনারেশনটা নিঃস্বার্থভাবে রাষ্ট্রের স্বার্থের জন্য কাজ করে গেছেন। 1972 সালে 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান দেশে ফিরে আসার পরেই শুরু হয় অন্যরকম এক রাজনীতি বাংলাদেশে। বাংলাদেশের মানুষজন দেখতে পায় রাজনীতির অন্যরকম এক প্রেক্ষাপট। এতদিন পর্যন্ত রাজনীতি ছিল একটা সম্মানিত পেশা, যার মাধ্যমে মানুষের কল্যাণের জন্য কাজ করা হতো এবং এই পেশায় যারা ছিলেন বা এই রাজনীতিবিদ যারা ছিলেন তাদেরকে সবাই সম্মানের চোখে দেখত, কারণ তারা নিজেদের অর্থ ব্যয় করে জনগণের কল্যাণের জন্য কাজ করতেন। তবে দেশ স্বাধীন হওয়ার পরেই হঠাৎ করে একটা নতুন স্বাধীন রাষ্ট্রে যেটা হয় সাধারণত, যে এক ধরনের হযবরল অবস্থা তৈরি হয় এবং নতুন সরকার গঠন হয়। সেই সরকারের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান নিজে, যদিও তিনি তৎকালীন সময় রাষ্ট্রপতির পদ ত্যাগ করে প্রধানমন্ত্রী হন। এবং শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার সময় তিনি যেই নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী তার মধ্যে ছিল, তার পূর্ণ ব্যবহার করে মানুষের মনে একটা স্থান করে নিয়েছিলেন সম্মানের এবং ভালোবাসার। কিন্তু 1972 সালে দেশে ফেরার পর তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন দেখা গেল যে রাজনীতি নেতা হিসেবে তিনি যেমন ছিলেন, যতটা ভালো ছিলেন, যতটা গুণের অধিকারী ছিলেন, একজন শাসক হিসেবে ততটাই ব্যর্থ পরিণত হলো। স্বজনপ্রীতি শুরু হলো দেশে। শেখ মুজিবুর রহমানের কাছে মানুষজন অর্থ লুটপাট শুরু করলো, দেশে অশান্তি তৈরি হলো। মুক্তিবাহিনী যারা যুদ্ধ করেছিল তাদের মধ্য থেকে বাংলাদেশ সেনাবাহিনী গঠন হলো। আর শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত একটা বাহিনী ছিল মুজিব বাহিনী, যারা কখনো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, তাদের দ্বারা তৈরি হলো রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীকে তৈরি করা হয়েছিল মুক্তিযুদ্ধে যে মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনী ছিল, সেই সেনাবাহিনীকে ব্যালেন্স করার জন্য। এবং শেখ মুজিবুর রহমান এক নায়কের মতো রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। তিনি কখনোই কারো সমালোচনা গ্রহণ করতেন না, কোনো উপদেশ গ্রহণ করতেন না। ফলে যা ঘটে তা হচ্ছে, তাকে কেন্দ্র করে যারা এই দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত নেতারা ছিলেন, তাজউদ্দিন আহমেদের মতো ভালো ভালো নেতারা, যাদের নৈতিকতা ছিল, যাদের কাছে ব্যক্তি স্বার্থের চেয়ে রাষ্ট্রের স্বার্থ অনেক গুরুত্বপূর্ণ ছিল, তারা ধীরে ধীরে শেখ মুজিবুর রহমান থেকে দূরে সরে যান এবং শেখ মুজিবুর রহমানের কাছে চলে আসেন সেই সকল নেতারা যারা ব্যক্তি স্বার্থকে এত গুরুত্ব দিতেন রাষ্ট্রের উপরে যে তাদের কাছে রাষ্ট্রের কোনো মূল্যই ছিল না। রাজনৈতিক প্রেক্ষাপটটা পুরোপুরি পাল্টে যায়, যার ফলে 1974 সালে দুর্ভিক্ষ দেখা দেয়, 73-74 সালে দুর্ভিক্ষ দেখা দেয় এবং অসংখ্য মানুষ মারা যায় না খেতে পেয়ে। এমন হয়েছে যে মানুষ মাছ ধরার জাল গায়ে কাপড় হিসেবে ব্যবহার করেছে। উনার এই দীর্ঘ 4 বছরের শাসন আমলে তিনি এতই নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন এবং নিজের প্রতি এতই ওভার কনফিডেন্ট ছিলেন যে যত দুর্নীতি হয়েছে সব কিছুই তিনি ইগনোর করে গেছেন, যার ফলে মানুষের মনে শেখ মুজিবুর রহমানের জন্য 1971 সাল পর্যন্ত যে ভালোবাসা সম্মান জন্মেছিল সেটা দিনে দিনে নষ্ট হতে থাকে। এর একটা রেজাল্ট কিন্তু দেখা যায় 1972 সালে। 1972 সালের 31 অক্টোবর বাংলাদেশের সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিলের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে, সেটা হচ্ছে জাসদ।
জাতীয় সমাজতান্ত্রিক দল। এটা একটা বামপন্থী বা সমাজতান্ত্রিক দল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ছাড়া আর কোনো বিরোধী বা প্রতিপক্ষ দল ছিল না। 1972 সালের 31 অক্টোবর জাসদ তৈরি হওয়ার মাধ্যমে আওয়ামী লীগের প্রথমবার একটা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দল পায়, যার বিরুদ্ধে তাকে ইলেকশনে জয়লাভ করতে হবে। এবং 1973 সালের ইলেকশনে শেখ মুজিবুর রহমান প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে উনি বুঝতে পারেন যে উনি পুরোপুরি জয়লাভ করলেও অনেকগুলো জায়গায় অনেকগুলো আসন হারাবেন। তিনি চাচ্ছিলেন না কোনো আসন হারাতে। তাই তার বাংলাদেশের স্বাধীন বাংলার ইতিহাসে প্রথম যে ইলেকশন হয় সেই ইলেকশনটাতেই চুরি আশ্রয় নেওয়া হয় এবং শেখ মুজিবুর রহমান সেই ভোট চুরির মাধ্যমে ক্ষমতায় আসেন। এবং তিনি বুঝতে পারেন তিনি যেভাবে দেশ চালাচ্ছেন সেভাবে যদি দেশ চালাতে থাকেন তাহলে একটা সময় তিনি আর ক্ষমতা থাকতে পারবেন না। তাই তিনি 1974 সালের শেষের দিকে সিদ্ধান্তে আসেন যে বাংলাদেশ একটি মাত্র রাজনৈতিক দল থাকবে এবং একজন শাসনের অধীনে থাকবে, আর কোনো বিরোধী দল থাকবে না, কোনো বিরোধিতা থাকবে না, এবং তিনি হবেন সেই রাজনৈতিক দলের নেতা এবং দেশের রাষ্ট্রপ্রধান আমৃত্যু। তাই তিনি তৎকালীন সময়ে যতগুলো রাজনৈতিক দল ছিল সবগুলো রাজনৈতিক দলকে বিলুপ্ত করে, এমনকি আওয়ামী লীগকে বিলুপ্ত করেও একটা নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন, যেটার নাম হয় বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। এবং ওই দলটাই একমাত্র দল যেটা বাংলাদেশের রাজনৈতিক দল হবে। এছাড়া আর কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব থাকবে না বা বিরোধিতা করার মতো আর কারো সাহস থাকবে না বা কারো ক্ষমতা থাকবে না। কেউ যদি এই রাজনৈতিক দলের বা রাষ্ট্রপ্রধান বিরোধিতা করেন তাহলে সেটা রাষ্ট্রের বিরোধিতা বা রাষ্ট্রবিদ্রোহী হিসেবে গণ্য হবে। এই বলে তিনি আইন পাশ করেন সংসদে। সেই সময় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, যিনি ইতিমধ্যে শেখ মুজিবুর রহমানকে ছেড়ে চলে গেছেন তার নীতির কারণে, কারণ তিনি চাননি তার ব্যক্তিগত নীতি বিসর্জন দিতে শেখ মুজিবুর রহমানের কারণে। তিনি যাওয়ার আগে বলেছিলেন শেখ মুজিবুর রহমানকে যে, মুজিব ভাই, আপনি এই আইনটার মাধ্যমে আপনাকে সম্মানের সাথে ক্ষমতা থেকে নামানোর সকল পথ বন্ধ করে দিলেন। এর ফলশ্রুতিতে যা ঘটে সেটা হচ্ছে 1975 সালের সেপ্টেম্বর 1 তারিখ থেকে বাকশাল কার্যকর হবে। 1975 সালে 15 আগস্ট সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এই বাকশালকে দমন করার জন্য এবং বাংলাদেশকে শেখ মুজিবুর রহমানের একনায়কতন্ত্র থেকে রক্ষা করার জন্য শেখ মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে 15 আগস্ট তার বাড়ি ঘেরাও করে এবং সেই ক্রসফায়ারে তার শেখ মুজিবুর রহমান এবং তার পুরো পরিবার নিহত হয়, তার 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা ব্যতীত। তৎকালীন সময় তারা দুজনই বেলজিয়ামে ছিলেন, সেই কারণে তারা বেঁচে যান। এছাড়া শেখ মুজিবুর রহমানের প্রায় পুরো পরিবারই সেনাবাহিনীদের সেই কর্মকর্তাদের হাতে নিহত হয়। বাংলাদেশের জনগণ তৎকালীন সময় একটু স্বস্তিতে ফিরে আসে, কারণ শেখ মুজিবুর রহমান 4 বছরে যেই শাসনকে শোষণের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেটা পাকিস্তানিদের চেয়ে জঘন্য ছিল। তারপর বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসা হয় খন্দকার মোস্তাককে, যিনি শেখ মুজিবুর রহমানের খুব ঘনিষ্ঠ বন্ধু এবং একই রাজনৈতিক দলের নেতা ছিলেন। তাকে এই কারণে নিয়ে আসা হয় যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, এবং খন্দকার মোস্তাককে একটা ডামি সরকার প্রধান রেখে তৎকালীন যারা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল সেই অফিসাররাই রাষ্ট্র পরিচালনা করছিলেন, যদিও তারা ছিলেন মধ্যম মেজর, লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল লেভেলের অফিসাররা। যদিও তাদের উপরে অনেক অফিসাররাই ছিলেন মেজর জেনারেল পর্যন্ত, যারা তৎকালীন সময় শুধু চুপ ছিলেন। সেই পর্যায়ে খন্দকার মোস্তাককে দিয়ে তারা দেশ পরিচালনা করছিলেন নিজের মতো করে।
তৎকালীন সময়ে মেজর জিয়া রহমান এই অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করেন। তিনি না শেখ মুজিবুর রহমানের হত্যার পক্ষে ছিলেন, না শেখ মুজিবুর রহমান হত্যার বিরোধিতা করেন। আসলে সত্যি কথা বলতে শেখ মুজিবুর রহমান হত্যার বিরোধিতা সে সময় কেউ করেনি। তৎকালীন আওয়ামী লীগের যত নেতা ছিলেন তারা কেউই শেখ মুজিবুর রহমান হত্যার বিরোধিতা করেননি। উল্টো শেখ মুজিবুর রহমান হত্যার দ্বিতীয় দিনের মাথাতেই তারা নতুন মন্ত্রী পরিষদ গঠন করে আওয়ামী লীগেরই, খন্দকার মোস্তাককে প্রধান করে। এবং এই 1975 সালের নভেম্বরের 3 তারিখ আরেকজন সেক্টর কমান্ডার এবং মুক্তিযুদ্ধের সময় কে ফোর্সের প্রধান বীর উত্তম খালিদ মোশাররফ আরেকটা কু করে ক্ষমতা দখলের চেষ্টা করেন। তিনি নভেম্বর 3 তারিখ ক্ষমতা দখল করে নেন এবং শেখ মুজিবুর রহমানের হত্যাকারী অফিসারদেরকে সেফ এক্সিট দিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে সাহায্য করেন এবং নিজে ক্ষমতা গ্রহণের সব ব্যবস্থা করার চেষ্টা করেন। কিন্তু তিনি যেটা ভুল করেছিলেন সেটা হচ্ছে তার নিম্নস্থ অফিসারদের সাথে এবং জনগণের সাথে তার যে কমিউনিকেশন সেটা তিনি রক্ষা করতে পারেননি, যার ফলে সেনাবাহিনীর সিপাহি থেকে শুরু করে জনগণের মধ্যে ছড়িয়ে পড়ে যে খালিদ মোশাররফ শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাল্টা কু করেছে। খালিদ মোশাররফ কু করার পরই জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয় এবং বাধ্যতামূলক অবসরে যেতে বাধ্য করা হয়। 3 তারিখ তিনি ক্ষমতা গ্রহণ করার পর তিনি রাষ্ট্রপতি হবেন না সেনাপ্রধান হয়ে রাষ্ট্রপতিকে কাঠপুতুল হিসেবে ব্যবহার করে ক্ষমতা থাকবেন, সেই সিদ্ধান্ত নিতে নিতেই 3-4 দিন পার হয়ে যায়। এর মধ্যেই জনগণ এবং সাধারণ সৈনিক এবং ছোট অফিসারদের মানে জুনিয়র অফিসারদের মধ্যে যেটা দানা বাঁধতে শুরু করে সেটা হচ্ছে ভারত বিরোধী একটা চেতনা দানা বাঁধতে শুরু করে, যার ফলে কর্নেল তাহের, যিনি বামপন্থী সমাজতান্ত্রিক দল জাসদের একজন নেতা ছিলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তিনি একটি পা হারানোর কারণে সেনাবাহিনী থেকে যে অবসর নেন, তিনি সেনাবাহিনীর মধ্যে তার পাওয়ার ব্যবহার করে একটা বিপ্লব ঘটান 7ই নভেম্বর, যেটা আমরা এখন সিপাহি জনতা বিপ্লব নামে জানি। সেই বিপ্লবের মাধ্যমে তিনি সিপাহি জনতাকে এক কাতারে নিয়ে আসেন এবং অফিসারদেরকে টার্গেট করেন এবং একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চান। যেহেতু কর্নেল তাহের তৎকালীন সময়ে আর্মির কোনো অফিসার ছিলেন না, তাই তার প্রয়োজন ছিল একজন আর্মি বিশ্বস্ত অফিসার যে তার কথা মতো কাজগুলো সম্পাদন করবেন। তাই তিনি বন্দি জিয়াউর রহমানকে মুক্ত করেন এবং জিয়াউর রহমানের মাধ্যমে বাংলাদেশে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে চান। জিয়াউর রহমান একটু ধার্মিক প্রকৃতির ছিলেন, যে কারণে সমাজতান্ত্রিক যে আদর্শটা সেটা ধর্মকে বিশ্বাস করে না এবং রাষ্ট্রে ধর্মের অস্তিত্বকে স্বীকার করে না, যে কারণে জিয়াউর রহমান কর্নেল তাহের সাথে একমত হতে পারেননি। তিনি ক্ষমতায় মুক্ত হওয়ার পরেই, কর্নেল তাহেরের মাধ্যমে মুক্ত হওয়ার পরেই তিনি যখন ক্ষমতায় আসেন, তিনি এই কর্নেল তাহেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন যে কেন সে তার সমাজতান্ত্রিক দেশ গঠন থেকে যেই স্টেজ সেটা থেকে পিছিয়ে আসে। কর্নেল তাহের তখন জিয়াউর রহমানকে বিশ্বাসঘাতক মনে করে আরও কু করার চেষ্টা করে এবং জিয়াউর রহমানকে হত্যা করে পুনরায় অন্য কাউকে ক্ষমতা আনার চেষ্টা করে। বাধ্য হয়ে জিয়াউর রহমান কর্নেল তাহেরকে গ্রেপ্তার করেন এবং কর্নেল তাহেরকে খালিদ মোশাররফ হত্যা মামলার আসামি হিসেবে দেখানো হয় এবং কিছুদিন পর তাকে ফাঁসি দেওয়া হয়। জিয়াউর রহমান ক্ষমতায় এসে পুরোপুরি ক্ষমতাকে কুক্ষগতি করেননি। তিনি সায়েমকে রাষ্ট্রপতি করে কিছুদিন দেশ পরিচালনা করেন। পরবর্তীতে তিনি ক্ষমতা নিজ হাতে তুলে নেন এবং 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি নামে একটি দল প্রতিষ্ঠা করেন
এবং রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং একটি নির্বাচন দেন, যে নির্বাচনের মাধ্যমে তিনি জয়লাভ করে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তার সময়কালে বাংলাদেশ কিছুটা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু 30শে মে 1981 সালে চিটাগংয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাও করে বাংলাদেশ সেনাবাহিনীরই কিছু অফিসার। ধারণা করা হয় মঞ্জু, মেজর জেনারেল, তিনি এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ছিলেন। কারো কারো মতে এরশাদও এর সাথে জড়িত ছিলেন, কারণ পরোক্ষভাবে সবচেয়ে লাভবান হয়েছিলেন এরশাদই। কারণ জিয়া রহমানের মৃত্যুর পর জিয়া রহমানকে রাষ্ট্রীয়ভাবে সম্মানের সাথে দাফন করা হয় এবং বিএনপি সরকারি ক্ষমতায় থাকে। তার কিছুদিন পর দেশকে অস্থিতিশীল দেখিয়ে এরশাদ ক্ষমতা নিয়ে নেয় এবং দীর্ঘ সময় এরশাদ সামরিক আইন বলবৎ রেখে দেশ শাসন করে যায়। এরশাদও চেয়েছিলেন রাজনৈতিকভাবে ক্ষমতা আসতে, তাই 1986 সালের 1 জানুয়ারি তিনি জাতীয় পার্টি নামে একটি দল প্রতিষ্ঠা করেন, যেন তিনি রাজনৈতিকভাবে ক্ষমতা আসতে পারেন জিয়া রহমানের পথ অনুসরণ করে। কিন্তু তার সেই স্বপ্ন কখনো পূর্ণ হয়নি। তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য শেখ হাসিনা, যিনি শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে, তিনি যখন দেশে জিয়া রহমানের আমলে দেশে আসার পর থেকেই এবং জিয়া রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া তার স্ত্রী, তারা দুজনে মিলে জনগণকে একত্রিত করে একটি আন্দোলন তৈরি করে, স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেটা 1990 সালে গণ অভ্যুত্থানে পরিণত হয় এবং এরশাদকে ক্ষমতাচ্যুত করা হয় এবং একটা নির্বাচন হয়। বাংলাদেশের ইতিহাসে একটা প্রথম নির্বাচন, যেটা পুরোপুরি সবার কাছে গ্রহণযোগ্য বলেই গণ্য হয়। সেই নির্বাচনের মাধ্যমে প্রথমবার জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপি, যে দলটা জিয়া রহমান তৈরি করেছিলেন, সেই দলের প্রধান হিসেবে ক্ষমতায় আসেন এবং প্রধানমন্ত্রী পদ গ্রহণ করেন। তিনি 5 বছর ক্ষমতা থাকেন। তারপরে তিনি আবার নির্বাচন দেন। পরের নির্বাচনে তিনি আবার জয়লাভ করেন, কিন্তু তৎকালীন সময়ে বিরোধী দলের যে আওয়ামী লীগ ছিলেন, বিরোধী দলে যার প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি সেই নির্বাচনকে চুরি নির্বাচন বলে তত্ত্বাবধায়ক সরকারের দাবি উপস্থাপন করেন এবং আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে বাধ্য করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রচলন করতে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিতে। বেগম খালেদা জিয়া তৎকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকারের সেই দাবি মেনে নেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে 1996 সালে প্রথমবারের মতো শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ মুজিবুর হত্যার পর প্রথমবারের মতো তিনি ক্ষমতায় আসনে আসীন হন আওয়ামী লীগ দলের ব্যানারে এবং তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। তিনি ক্ষমতায় এসেই যেটা ডিক্লেয়ার করেন যে তিনি তার পিতা এবং তার পুরো পরিবারের হত্যার বিচার করবেন এবং সে অনুযায়ী বিচার প্রক্রিয়া শুরুও হয়। তিনি পরবর্তী 5 বছর ক্ষমতায় ছিলেন। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আরেকটা নির্বাচন হয়, যার মাধ্যমে আবার বিএনপি ক্ষমতায় আসে। তারপরে 5 বছর বিএনপি রাজ করে, ক্ষমতায় থাকে। 2006 সালে বিএনপি যখন ক্ষমতা ছেড়ে চলে যায়, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারকে তুলে দিয়ে বিএনপি নিজেদের কন্ট্রোলে একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগ এবং জনগণ এর তীব্র প্রতিবাদ করে আন্দোলনে নেমে আসে। এই আন্দোলনের প্রতিফল যা ঘটে তা হচ্ছে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনু ক্ষমতা গ্রহণ করে নেন এবং খালেদা জিয়া এবং জিয়া রহমান দুজনকে বন্দি করে 2 বছর রাষ্ট্র ক্ষমতায় দখল করে রাখেন এবং সামরিক আইন দ্বারা দেশ শাসন করে যান। সেই সময়ও দেশে অনেক উন্নতি হয়েছে। পরবর্তীতে বহির্বিশ্বের চাপে এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার চাপে
জেনারেল মইনু প্রণব মুখার্জির সাহায্যে শেখ হাসিনার সাথে একটা চুক্তি করে একটা ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে 2008 সালের শেষের দিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনেন এবং তার নিজের জীবন রক্ষা করে, সম্মান রক্ষা করে দেশ থেকে সরে যান। সেই যে 2008 সালের শেষে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি বিডিআর বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সেই মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেন, যে সেনাবাহিনী তার পিতা এবং তার পুরো পরিবারকে হত্যা করেছিল, তাকে বন্দি করে ক্ষমতা দখল করেছিল। সেই সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়ার একটা পরিকল্পনা করে এবং কিছুটা এতে সফল হয়। 57 জন বাংলাদেশের সেরা অফিসার সেই বিদ্রোহে মারা যান এবং অসংখ্য নিরীহ বিডিআর সেই মামলায় এখন পর্যন্ত জেল খেটে যাচ্ছেন। তারপর শুরু হয় আওয়ামী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের আমল, যেটা 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত স্থায়ী হয়। এর মধ্যে একাধিকবার তিনি নির্বাচন দেন। কোনো নির্বাচনে তিনি রাতের বেলায় ইলেকশন করে রাখতেন, সকালবেলা লোক দেখানো ইলেকশন হতো এবং বিকালবেলা ঘোষণা দেওয়া হতো যে আওয়ামী লীগ জয়লাভ করেছে। কোনো ইলেকশনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো প্রার্থী ছিল না, যেমন শেষ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি। সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া আর কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলই ছিল না যারা বিরোধিতা করবে। সেই জন্য আওয়ামী লীগ তাদের বিভিন্ন আসনে স্বঘোষিত স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দেয়, যারা আসলে আওয়ামী লীগেরই ছিলেন, এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আবার আসেন। দীর্ঘ 16 বছর যাবৎ এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের ইতিহাস বিকৃত করে, বাংলাদেশের সকল সেক্টরকে ধ্বংস করে দেয় এবং প্রতিটা সেক্টরে নিজেদের দুর্নীতি করার জন্য দলীয়করণ এবং চামচামক যারা করতে পারে তাদেরকে নিয়োগ প্রদান করে, যার কারণে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা, তারপর বিচার বিভাগ, চিকিৎসা বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে এমন কোনো খাত ছিল না যে খাতে আওয়ামী লীগ দলীয়করণ করেনি। সোজা কথায় বলতে গেলে যেই বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছিল একটা আদর্শ নিয়ে, একটা মূল্যবোধ নিয়ে, যে নিজের অর্থ খরচ করে মানুষের কল্যাণের জন্য, নিজের জীবন সম্পদ বিলিয়ে মানুষের কল্যাণের জন্য রাজনীতি শুরু হয়েছিল, সে রাজনীতি একসময় এসে দাঁড়ায় যে ব্যবসাতে পরিণত হয় এবং এটা এমন লাভবান ব্যবসায় পরিণত হয় যে ব্যক্তির কিছুই ছিল না, সেই ব্যক্তি আওয়ামী লীগের চামচামি করে শুধু কোটি কোটি টাকা মালিক হয়েছে। শেখ হাসিনা কিছুদিন আগে একটা বক্তব্যে বলেছিলেন তার যে ড্রাইভার তিনি 400 কোটি টাকার মালিক এবং তিনি হেলিকপ্টার ছাড়া চলতেই পারেন না। এটা হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর পাবলিকলি দেওয়া স্টেটমেন্ট। এবং বাংলাদেশের রাজনীতিকে একটা ভয়ঙ্কর ব্যবসায় পরিণত করা হয়, যে কারণে বাংলাদেশের যারা শিক্ষিত এবং নীতিবান তারা নিজেদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে ফেলে, যার ফলে ঘটে যে যারা যোগ্যতা আছে যাদের, তারা নিজেদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নেয় এবং অযোগ্য ব্যক্তিরা প্রতিটা জায়গায় নিজেদেরকে স্টাবলিশ করে, যার ফলে বাহ্যিকভাবে দেখলে মনে হয় যে দেশে উন্নয়ন হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ দিক দিয়ে বাংলাদেশ পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছিল। আল্লাহর অশেষ রহমতে জেনজি জেনারেশনের মাধ্যমে, জেনজি জেনারেশনের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে বাংলাদেশকে একটা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। বাংলাদেশের যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার
একে চূড়ান্তভাবে নিষিদ্ধ করা খুব প্রয়োজন। এবং অন্যান্য যে দলগুলো আছে, বিএনপি, জামাত ইসলাম, জাসদ বাসদ বা বিভিন্ন দল যারা রাজনীতিতে সক্রিয়, তাদের উচিত হচ্ছে জনতার সাথে তাদের সক্রিয়তা বাড়ানো, জনতার পালসেশন বোঝা, মানুষের মৌলিক চাহিদা বোঝা এবং মানুষের পাশে দাঁড়িয়ে সেই নৈতিক রাজনীতিতে ফিরে যাওয়া। কিছুদিন ধরে একটা প্রশ্ন উঠছে যে ছাত্র জনতা যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা হয়েছে, সেই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের উৎখাতকারী ছাত্র জনতারা কি নতুন একটা দল তৈরি করবে? আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে হ্যাঁ, তাদের একটা দল তৈরি করা উচিত। বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কেউ যে কোনো সময় বাংলাদেশ সংবিধান মেনে তার নিজের একটি রাজনৈতিক দল তৈরি করতে পারে এবং রাজনৈতিক দলটি যে কোনো মতাদর্শ হতে পারে, সেটা ইসলামিক মতাদর্শ হতে পারে, কমিউনিস্ট মতাদর্শ হতে পারে, গণতান্ত্রিক মতাদর্শ হতে পারে। এখন বর্তমানে যারা এই আন্দোলনকে সক্রিয়ভাবে থেকে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে উৎখাত করেছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে নিজেদেরকে যেন ফিউচারে কখনো এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের জায়গায় না দেখা যায় সেটা ইনশিওর করা। মানে হচ্ছে এই যে কিছুদিন গতকালকে একটা পিনাকিদার একটা দেখছিলাম, যেটাতে তিনি লিখেছেন যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তার মানে যে যায় ক্ষমতায় সেই আসলে হয়ে যায় অত্যাচারী জালেম। আমাদের বর্তমান জেনারেশন যে জেনারেশন আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের আপামর জনগণ, সকল শ্রেণীর জনগণ, সকল পেশার জনগণ, সকল বয়সের জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করেছে, তাদেরকে প্রমাণ করতে হবে যে এই উক্তিটা ভুল। বাংলাদেশের বর্তমান যুব সমাজ এখনও ক্ষমতায় গেলে নিজেদেরকে নৈতিক এবং নীতিবান হিসেবে প্রমাণ করতে সক্ষম। তার জন্য তাদের নিজস্ব একটা রাজনৈতিক দল তৈরি করা উচিত এবং সেই রাজনৈতিক দলকে যেই মতাদর্শ হবে সেটা মানুষের কাছে ক্লিয়ারলি, স্পেসিফিকলি তুলে ধরতে হবে এবং মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। এবং এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে উচ্ছেদ করার জন্য যেভাবে সমন্বয় করা হয়েছিল, ঠিকভাবে সে একইভাবে নতুন রাজনৈতিক দল তৈরি করে তাদের উচিত জনগণ এবং ছাত্র জনগণের সমন্বয় রাজনৈতিক দলকে তৈরি করা এবং জনগণ সহ বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে এই নতুন দলের আদর্শকে পৌঁছে দেওয়া এবং সবাইকে একসাথে ইউনাইটেড করা। পাশাপাশি অন্যান্য যে সকল রাজনৈতিক দলরা অলরেডি স্টাবলিশ আছেন, যেমন বিএনপি, জামাতে ইসলাম, তাদের উচিত একইভাবে জনগণের সাথে মিশে, সকল শ্রেণীর মানুষের সাথে মিশে নিজেদের গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে তোলা, যেন এই বর্তমানে যে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার আছে, সেই সরকার যখন নির্বাচন দিবে, সেই নির্বাচন যেন একটা